আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের ১৯ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আমি বললাম এসব তুই বুঝবি না, এখন ওই মেয়েটার নম্বরের ব্যবস্থা কর। মারিয়া বলল আমি পারবো না, পারলে তুই কর। আমি বললাম আজকে দেখলি তো ওরা আমাদের মারতে চাইছিল। মারিয়া বলল মারার কাজ করলে তো মারবে। আমি বললাম আর বলিস না, সব দোষ ওই ফাহিম শালা আমাকে টেনে ভিতরে নিয়ে গিয়েছে। মারিয়া বলল আমি তো আগেই বলেছি ও একটা মগা। আমি বললাম কি রে, তুই সেই প্রথম থেকে আমার বন্ধুকে মগা বলছিস। মারিয়া বলল আরে ওর কিছু বুদ্ধি শুদ্ধি নাই। আমি বললাম তোর কইছে। আচ্ছা তোর বিয়েটা কবে খাবো? মারিয়া বলল আগে তোরটা খাই, পরে না হয় আমারটা খাস। আমি বললাম আচ্ছা তোর প্রেম কেমন চলছে? মারিয়া বলল খুব ভালো, তবে ওকে সময় দিতে পারি না রে কাজের জন্য। আমি বললাম আগে তো সবকিছু ঠিক করে পরে কাজ করবি, নইলে সবকিছু শেষ হয়ে যাবে। মারিয়া বলল রে ঠিকই বললে, তবে তার বিয়ে উপলক্ষে কয়দিনের ছুটি পাবো মনে হয়? আমি বললাম ছুটির পর আবার দেখিস, রুম ডেট করে ফেলিস না। মারিয়া বলল আমি তো আর তোর মতো লুচ্চা না। আমি বললাম আমি আবার কই লুচ্চামি করলাম দেখা তুই। মারিয়া বলল কানা তো মনে মনেই জানা, তোর আজাইরা কথা শোনার মতো সময় নেই আমার, যা এখান থেকে, আমার অনেক কাজ আছে। আমি বললাম তোর আর তোর ম্যাডামের কাজ জীবনেও শেষ হবে না। মারিয়া বলল ম্যাম তো সবকিছু করে তোর জন্যই, ম্যামের টাকা থাকলেও সব তো তোকেই দিয়ে দিবে নাকি? আমি বললাম আমি তো বলছি আমার টাকার দরকার, জীবনে সুখ না থাকলে টাকা দিয়ে কি করব বল? মারিয়া বলল এই শহরে টাকা দিয়ে সুখ কেনা বেচা হয়। আমি বললাম তবে সেটা অন্য কারোর কাছে হতে পারে, আমার কাছে না। মারিয়া বলল দেখাই যাবে, সময় তো এখনো শেষ হয়নি। মারিয়া বলল দেখতে দেখতে ৬ দিন চলে গেল, আগামীকাল আমার বিয়ে। ফাহিম বলল রনি কালকে তো তোর বিয়ে, কাছের মানুষ কেউ থাকলে আসতে বল। আমি বললাম আমার কাছের মানুষ একমাত্র তুই, আর কেউ নেই। তবে একজন আঙ্কেল ছিল, বলতাম বিয়েতে আসতে, তবে উনি এই বিয়েতে আসলে খুব কষ্ট পাবেন। ফাহিম বলল বিয়েতে আসে সবাই মজা করার জন্য, আর তুই বলছিস কষ্ট পাবে, বুঝলাম না। আমি বললাম কিছু কিছু কথা মনের ভিতরে চাপা পড়ে আছে, সেগুলো ভিতরে থাক না, বের করাই উত্তম। ফাহিম বলল আচ্ছা আমি একটু বাহিরে যাব, ওর সাথে ঘুরতে। আমি বললাম কে, সাদিয়া? ফাহিম বলল আমি বললাম কিন্তু ওর ফোন নাম্বার তো তোর কাছেই নাই। ফাহিম বলল আম্মুর কাছ থেকে নিয়ে নিচ্ছে, আর বলেছে বিয়ে হবে ৩ মাস পর, আর আমাকে নাকি কোনো একটা কোম্পানিতে চাকরি দিবে। আমি বললাম তাহলে তো খুব ভালো, তোর আর গ্রামের বাড়ি যেতে হবে না। ফাহিম বলল গ্রামের বাড়ি আর ভালো লাগে না। আমি বললাম আমি যদি পারতাম সারা জীবন গ্রামের বাড়ি থাকতাম, এই শহরে আর আসতাম না। আচ্ছা তুই যা, আর এই নে এখানে ৫,০০০ টাকা আছে, এনজয় কর। ফাহিম বলল এমনি তুই আমার কাছে টাকা পাস, আগের টাকাগুলোই দেয়নি। আর আমি বললাম আরে যা, এখন তোর হাতে টাকা থাকলে তখন দিয়ে দিস, সমস্যা নেই। ফাহিম বলল অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আমি বললাম ফাহিম চলে যাওয়ার পর আমি ছাদে চলে গেলাম। আজকের আকাশটা খুব সুন্দর লাগছে, মেঘলা মেঘলা অবস্থা। খুব করে আজকে মিতুর কথা মনে পড়ছে, কেন জানি এখন মনে হচ্ছে আমি মিতুকে ভালোবেসে ফেলেছি। দূর থেকে কাউকে যে এত ভালোবাসা যায় তা এখনো আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমার এসব চিন্তা করে লাভ নেই। আগামীকাল আমার বিয়ে, সুমাইয়া হাতে বন্দি হয়ে যাব। কোনো মেয়ের সাথে কথা বলতে হলেও সুমাইয়ার কাছ থেকে আগে অনুমতি নিতে হবে। আচ্ছা আমার কাছে তো মিতুর ইমো নম্বর আছে, শেষবারের মতো একটু কল করে দেখব। কি মনে করে যেন মিতুর ইমুতে কল দিলাম, দিতেই ধরে ফেলল। মিতু বলল দাঁড়া কে কল দিয়েছে আগে দেখি, কে বলছেন? আমি মিতুর কথা শুনে বুঝতে পারছি ও খুব খুশিতে কথা বান্ধবীদের সাথে বলছে, ওকে আর কষ্ট দিতে চাই না, তাই ফোনটা কেটে দিয়ে অনলাইন থেকেই চলে গেলাম। আসলে আমি মিতুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন আর বলতে পারবো না। হয়তো সুমাইয়ের সাথে আমার জুটি লেখা, তাই সুমাইয়ের সাথেই আমার বিয়ে হবে। আসলে সুমাইয়া দেখতে শুনতে খুব ভালো, আমি জানি ও আমায় খুব খেয়াল রাখবে। মেয়েটার মনটা অনেক ভালো, ওকে রেখে যদি অন্য কারোর কাছে চলে যায় তাহলে তাই সুমাইয়া হয়তো মিতুর মতো কিছু করে ফেলবে। না এমন ভুল করা যাবে না। তাছাড়া আমি কি সুমাইয়াকে কম ভালোবাসি? হঠাৎ দেখি কে জানি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো, আমি ভয় পেয়ে কেঁপে কেঁপে উঠলাম। সুমাইয়া বলল আরে বাবু আমি বললাম ও তুমি, কিন্তু তুমি কিভাবে জানলে আমি এখানে? সুমাইয়া বলল ঈশা বলেছে, তাই আমি এখানে চলে এসেছি। তুমি একা একা এখানে কি করো? আমি বললাম এই তো তোমার কথাই চিন্তা করি। সুমাইয়া বলল তাই নাকি? সুমাইয়ের সাথে কিছুক্ষণ রোমান্টিক কথা বলে নিচে চলে আসলাম। সকালে রেডি হয়ে জুম্মার নামাজ পড়িয়ে ফাহিমকে নিয়ে তৈরি হয়ে নিচে গেলাম। তবে বরের পোশাকে আজকে আমাকে অনেক সুন্দর লাগছে, মনে মনে আমি অনেক খুশি। আজকে আমার বিয়েতে হচ্ছে, তবে মন্ত্রীর বিয়ে বলে কথা, অনেক মানুষ আসছে।
তবে মন্ত্রীর বিয়ে বলে কথা, অনেক মানুষই আসছে। সবকিছু রেডি করে কাজী আমাকে বলল, বলো বাবা কবুল। সুমাইয়ের দিকে তাকিয়ে দেখি খুব খুশি। সুমাইয়ের চোখের ইশারাতে বলল তাড়াতাড়ি যেন কবুল বলে। আমি বললাম জি কবুল। সুমাইয়া বলল বাবা বলে একটা চিৎকার দিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেলের বুকে গিয়ে জানি একটা গুলি করেছে। মুহূর্তের মধ্যে সবাই দৌড়ে দৌড়ে চলে গেল। আমি দৌড়ে আঙ্কেলের কাছে গিয়ে দেখি আঙ্কেল বলল বাবা আমি আর বাঁচবো না, হয়তো আমার মেয়েটাকে দেখে রাখো। সুমাইয়া বলল না না বাবা তোমার কিচ্ছু হবে না, এখানে তোমাকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু আঙ্কেল আর কোনো কথা বলেনি। মৃত্যুর যন্ত্রণা কেন যেন হয় আজকে আঙ্কেলকে দেখে বুঝতে পারছি। সুমাইয়া আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি বললাম মারিয়া তাড়াতাড়ি দেখ এসব কে করেছে। হঠাৎ সুমন কোথা থেকে দৌড়ে এসে বলল, সুমন বলল স্যার স্যার সবকিছু শেষ হয়ে গেল, আমাদের ম্যামের বাবাকে মারছে ওই মেয়রের মেহেদির বাড়া করা গুন্ডা। সুমাইয়া বলল কি? সুমন বলল সত্যি ম্যাম। সুমাইয়া বলল তোমরা তো মেয়র আর মেয়রের ছেলেকে মেরে ফেলো, তাহলে ও বেঁচে আছে কিভাবে? আমি বললাম আসলে সুমাইয়া হয়েছে কি, আমি কিছু বলার আগে ঠাস ঠাস করে দুইটা চর দিয়ে দিল আমাকে। সুমাইয়া বলল আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আসলে রাস্তার কুকুর রাস্তায় মানায়, কোনো রাজপ্রসাদে মানায় না। তোরে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। আমার সামনে মিথ্যা কথা বলা, তোর জন্য আজ আমার বাবা মারা গিয়েছে, তুই এখান থেকে চলে যা। আর মারিয়া তোরে আমি কত বিশ্বাস করতাম, আর তুই কিনা আমার সাথে মিথ্যা কথা বললে। মারিয়া বলল ম্যাম এসব কথা বলতে রনি আমাকে না করেছে, ও বলেছে আপনাকে আমি যেন মিথ্যা কথা বলে। সুমাইয়া কেঁদে দিয়ে তোরে আমি কি বলেছি, এখন এখান থেকে চলে যা, নইলে আমি তোরে গুলি করে মেরে ফেলবো। আমার সাথে কেন মিথ্যা বললে? তোর কারণে আজকে আমার বাবা মারা গিয়েছে। আমি বললাম আমার কথাটা তো শুনো। সুমাইয়া বলল তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তুই এখান থেকে যাবি নাকি আমি তোরে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। আমি একটা হাসি দিয়ে আমি বললাম তা আর করতে হবে না, ভালো থাইকো, চলে যাচ্ছি। ঈশা আম্মুকে নিয়ে আয়। ফাহিম চল, আজকে নিজের ভিতরটা কেমন জানি করে আগুন জ্বলছে, যার জন্য এত কিছু করলাম সে বলে আমি নাকি চোর। ফাহিম বলল কি কি থেকে কি হয়ে গেল বন্ধু? আমি বললাম আমার কপালেই ছিল। হঠাৎ দেখি রং নাম্বার থেকে একটা কল এলো। ফোনটা রিসিভ করতেই আমি বললাম কে বলছেন? ফোনের ওপাশ থেকে বলল আমি পড়ি। আমি বললাম আরে পরিটা কে সেটা তো বলবেন। পরি বলল কষ্টের জীবনে আইডির পরি। আমি বললাম কেন আমাকে কল দিয়েছেন? পরি বলল আপনি কিন্তু এখন অসহায়, আপনার সাহায্য দরকার, তাই আমি এখন আপনাকে সাহায্য করতে চাই। আমি বললাম দরকার নেই আপনার সাহায্য, আপনি সবকিছুই জানতেন যে আমার বিয়েটা এমনি হবে না, তাও আপনি আমাকে বললেন না। পরি বলল আমি আপনাকে আগেই বলেছি কিন্তু আপনি আমার কথা শুনেননি, এখানে আমার কি করার আছে? আমি বললাম এখন আমার কাছে আপনি কি চান? পরি বলল সামনে একটা লাল রঙের মাইকো আছে দেখছেন? আমি বললাম আছে। পরি বলল ওইটাতে উঠেন, ও একটা বাসার সামনে নামিয়ে দিবে, মনে করেন ওই বাসাটা আমার তরফ থেকে আপনাকে ফ্রি দিলাম ভালোবাসা হিসেবে। আমি বললাম এখন আমার কোনো সাহায্য দরকার নেই, সবাই বেঈমান, ফোন রাখেন। পরি বলল আরে আরে আমার কথা তো শুনেন। আমি বললাম কোনো কথাই শুনতে চাই না আপনার, আর আপনি আমাকে আর ফোন দিবেন না অথবা মেসেজও দিবেন না বলেই ফোন রেখে দিয়েছি। এমনি রাগটা শরীরে অনেক বেশি, আমি একা থাকলে কোনো সমস্যা হতো না, কিন্তু এখানে আমার আম্মু আর বোন আছে। ফাহিম বলল রনি এখন তুই কই যাবি? আমি বললাম একটা বাসা খুঁজতে হবে, তবে এখান থেকে বহু দূরে। আম্মু বলল কি করতে চাইছিস বাবা তুই? আমি বললাম এখানে থাকলে আমাদের সবাই খুঁজে পাবে, আমাদের খোঁজ খবর যাতে কেউ না পায় সেই ব্যবস্থা করতে হবে। ফাহিম বলল কিন্তু কিভাবে করবি? আমি ফাহিম কল দিলাম। সুমন বলল জি স্যার বলুন। আমি বললাম তুমি আমার সাথে কাজ করতে চাও নাকি তোমার ম্যামের সাথে? সুমন বলল জি স্যার আমি আপনার সাথে, মেয়েদের সাথে কাজ করলে কোনো স্বাধীনতা পাই না। আমি বললাম তাহলে এক কাজ করো, এখান থেকে অনেক দূরে একটা বাসা খুঁজে বের করো, বাসাটা যেন অনেক বড় হয়। সুমন বলল জি স্যার একটু সময় লাগবে। আমি বললাম আম্মু আর আমার বোন সাথে আছে, জানো তো আমি এখন কতটা অসহায়। সুমন বলল জি স্যার আমরা থাকতে আপনি নিজেকে অসহায় বলছেন, 10 মিনিটের ভিতরে আমি আপনাকে ঠিকানা দিচ্ছি। আমি বললাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সুমন বলল জি স্যার এটা আমার কর্তব্য। আমি বললাম আজ থেকে তুমি আমার একজন বিশ্বাসী মানুষ হয়ে গেলে। সুমন বলল এই বিশ্বাসের অমর্যাদা হতে দিব না স্যার কোনোদিনই। আমি বললাম আচ্ছা বাসা ঠিকানা খুঁজে দাও, দরকার পড়লে আমরা সব লোকদের বলে ঠিকানা বের করব। সুমন বলল জি স্যার। ফাহিম বলল বন্ধু আমার সাথে আয়, সাদিয়ার বাসায় যেতে বলছে। আমি বললাম না রে তুই যা, আমাকে আবার নতুন করে সবকিছু রেডি করতে হবে। ফাহিম বলল কিন্তু তোদের রেখে একা একা কিভাবে যাই বল? আমি বললাম আরে সমস্যা নেই তুই যা, আর ভালো থাকিস।
ফাহিম বলল কিন্তু আমি বললাম আরে যা বলছি তো কোনো সমস্যা হবে না। ফাহিম বলল আচ্ছা ভালো থাকিস। ফাহিম চলে গেল। ঈশা বলল ভাইয়া এই ছেলে কি তোর বন্ধু? আমি বললাম কেন? ঈশা বলল এই বিপদের দিনে তোর একা রেখে চলে গেল। এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। আমি বললাম বিপদের সময় কেউ পাশে থাকে না রে, তুই জানিস না? ঈশা বলল ভাইয়া কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। আমি বললাম আমাকে মাফ করে দিস, সব দোষ আমার জন্য আজকে তোদের বাইরে ঘুরতে হচ্ছে। আম্মু বলল বাবা এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবা, আর ভালো লাগছে না। আমি বললাম আম্মু একটু অপেক্ষা করো। ঈশা বলল ভাইয়া আমার দরকারি জিনিসপত্র তো ওইখানে পড়ে আছে। আমি বললাম চিন্তা করিস না, পরে এনে দিবনি। ফোনটা দেখি বাজতেছে, ফোনটা রিসিভ করে সুমন বলল স্যার আপনার ফোনে একটা ঠিকানা পাঠাই দিছি, দেখেন ওখান থেকে অনেক দূরে, বাসাটা অনেক বড় আর বাসা ভাড়া অনেক লাগবে স্যার। আমি বললাম আগে ঠিকানা দাও আর বলো আমি রাজি, আমি গিয়ে যেন সবকিছু রেডি পাই। সুমন বলল জি স্যার হয়ে যাবে। আর তুমি এখন কি করো? সুমন বলল জি স্যার আমি তো এখন বাড়িতে এসে গিয়েছি। আমি বললাম তুমি তাহলে এক কাজ করো, আগামীকাল আমার সব লোকদের নিয়ে 10টায় বাসায় থাকবে। সুমন বলল স্যার কিন্তু ওদের ছুটি তো এখনো শেষ হয়নি। আমি বললাম বলো ছুটি বাতিল করা হয়েছে। সুমন বলল ওকে স্যার। স্যার আমি কি এখন আসবো? আমি বললাম না তা আর দরকার নেই। সুমন বলল ওকে স্যার, ফোন রেখে দিয়ে। আম্মু বলল কি খবর, বাসা পেলি বাবা? আমি বললাম আম্মু এখান থেকে অনেক দূরে, তোমরা এখানে দাঁড়াও দেখি কি দিয়ে যাওয়া যায়, আমাদের তাড়াতাড়ি যেতে হবে তাই একটা মাইকো নিলাম। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হলো। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।